নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। যদি আজকেও এই নিফটির কথা বলি, কিছুটা সবুজেই বন্ধ হয়েছে এবং ব্রডার মার্কেটের যে পরিস্থিতি সেটাও ভালো। এই এনএসসি 3269 স্টকের মধ্যে পড়েছে 1240 খানা স্টক এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কত? এই 1924 খানা রয়েছে। আর এরপরে গোল্ড এবং সিলভার এর যে প্রাইস সেগুলো একটু স্টেবল হচ্ছে, মানে এর আগের মতো যে বড় বড় মুভমেন্ট সেগুলো আসছে না। হতে পারে এবারে যে হাই লাগিয়ে দিয়েছে সেখান থেকে তারপরে যে প্রফিট বুকিং এসেছে এই লেভেলটাতেই কিন্তু এখন অনেকদিন এই যে গোল্ড সিলভার এগুলো কনসলিডেট করতে পারে। আজকের দিনে এখন এই গোল্ড এখানে 0.32% ডাউনফল দেখা যাচ্ছে, যেটাই মাত্র 500 পয়েন্ট নিচে, এবং তার সঙ্গে সঙ্গে এই সিলভার যেখানে এক দিনে 20,000-25,000 টাকার মতো মুভমেন্ট আসছিল, সেখানে আজকে এই যে সিলভার এটাই 1.43% ডাউন হয়েছে। মানে এই দিকেও টাকার যে ইনফ্লো সেটা কিন্তু আগের থেকে কমছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিপ ইনভেস্টমেন্ট তার ডেটাও আজকে সামনে এসেছে, মানে কোন অ্যাসেট ক্লাসে এই সিপের মাধ্যমে কত টাকা গেছে। যদি তার পরিমাণ দেখি, এই মান্থ অন মান্থ দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো পরিবর্তন নেই। এই ডিসেম্বরেও এই সিপের মাধ্যমে ইনভেস্টমেন্ট হয়েছিল 31,002 কোটি টাকা, এবং এই জানুয়ারি এখানেও যে ইনভেস্টমেন্ট এটা এসেছে 31,002 কোটি টাকা। তবে এই যে সিপের ডেটা এগুলো সব ক্ষেত্রের যে ডেটা সেগুলো ধরা হয়, মানে এই শেয়ার মার্কেট তার সঙ্গে সঙ্গে গোল্ড সিলভার বিভিন্ন ইটিএফ ফান্ড সবগুলো ধরে এই যে সিপের ডেটা সেটা কিন্তু তৈরি করা হয়। তবে কিছু কিছু জায়গায় যে সিপের ডেটা সেটা কমেছে, মানে কিছু অ্যাসেট ক্লাসে, আবার কিছু অ্যাসেট ক্লাসে বেড়েও গেছে। এইখানে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ড সিপ ইনফ্লোস স্টেডি অ্যাট রেস 31,000 করোড় ইন জানুয়ারি। এবং যদি ইয়ারলি বেসিসে কথা বলি, এর আগে দেখতে পাচ্ছেন এই যে ডেটাটা এটা কত ছিল? এই 26,400। মানে ইয়ারলি কিন্তু এই যে ডেটাটা এটা অনেকটাই বেশি, এবং এটাই এখন পর্যন্ত হাইয়েস্ট ডেটা কিন্তু রয়েছে। তবে ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেটের যে মিউচুয়াল ফান্ড হয় সেইখানে যে ইনফ্লো এটা কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন ডাউন 14%। তো মার্কেটের যে পরিস্থিতি সেটা খারাপ ছিল, আর এই পরিস্থিতিতে রিটেলরা কি করে? রিটেলরা কিন্তু যেটা করা দরকার তার উল্টোটাই করে, এই যে ইনফ্লো সেটা কমিয়ে দেয়, এবং সেরকমটাই দেখা যাচ্ছে এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ড সেখানে এই যে ইনফ্লো এটা কমেছে। আর এর আগের মাসে মানে ডিসেম্বর মাসে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনফ্লো কত ছিল? 28,035 কোটি। সেইখান থেকে পড়ে কত হয়েছে? সেখান থেকে পড়েছে 24,013 কোটি। আর এই মার্কেটের মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো সেইগুলো একটু ভালো পারফর্ম করছে, সেই কারণে এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট সেটা কিছুটা বেড়েছে। মানে এটা ওভারঅল যে ইনভেস্টমেন্ট এই লার্জ ক্যাপে সেটার কথা বলছি। এবং এই যে ইনভেস্টমেন্টটা দেখতে পাচ্ছেন 2,005 কোটি এসেছে, এটাই 24,013 কোটি এর মধ্যেই কিন্তু ধরা রয়েছে। আর এই মার্কেটেরও বিভিন্ন তো ক্যাপ থাকে, এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো তাদের মধ্যে যে লার্জ ক্যাপ সেখানে ইনফ্লোটা বেড়েছে। এর আগে ছিল মানে আগের মাসে 1,567 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে এই 2,005 কোটি। তবে এই মার্কেটে এই যে ইনফ্লো সেটা কমলেও গোল্ড এবং সিলভারের যে ইটিএফ এর ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ এই গোল্ড সিলভার এগুলো দেখতেও পেয়েছেন কিভাবে বেড়েছিল। এই গোল্ড ইটিএফ এরা একাই দেখতে পাচ্ছেন এই 24,040 কোটি টাকা ইনভেস্টমেন্ট এনেছে, যেটা মান্থ অন মান্থ 106% বেশি শুধুমাত্র এই গোল্ডের ইটিএফ এ 24,040 কোটি। আর এই মার্কেটে কত? এই 24,013 কোটি। মানে শেয়ার মার্কেটে যত টাকার ইনফ্লো এসেছে প্রায় সমপরিমাণ টাকা এই গোল্ডে ঢুকেছে এই সিপের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে এই সিলভার ইটিএফ এইখানেও দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লো এটা এসেছে 9,463 কোটি। মানে গোল্ড এবং সিলভার এই দুটোর যে ইটিএফ এইগুলো মিলিয়ে ইনভেস্টমেন্ট এসেছে 33,000 কোটির কাছাকাছি। এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে ইনফ্লো এটা 14% পড়েছে, দেখতেই পাচ্ছেন এই গ্লোবাল মার্কেট ভলিটিলিটির জন্য। তারপরে এই গোল্ড ইটিএফ এটা ডবল হয়েছে। আর এই মিউচুয়াল ফান্ডের যে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা 1% বেড়ে হয়েছে 81.01 লাখ কোটি। এবার চলুন আরো একটু ডিটেলসে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই মান্থলি সিপের যে ডেটা এটা একদম ফ্ল্যাট রয়েছে, এই 31,002 কোটি, সেটাই আবার ঘুরে ফিরে এসেছে 31,002 কোটি। টোটাল যে সিপের অ্যামাউন্ট এটা কিছুটা কমেছে 16.63 লাখ কোটি থেকে কিছুটা কমে হয়েছে 16.36 লাখ কোটি। এই অ্যাক্টিভ সিপের অ্যাকাউন্ট এটা কিছুটা বেড়েছে 10.11 কোটি থেকে বেড়ে হয়েছে 10.29 কোটি। তবে এটা ভালো, সিপ স্টপেজের রেশিও সেটা কমেছে, মানে অনেকে আগে সিপ বন্ধ করে দিচ্ছিলেন কিন্তু সেই যে পরিমাণ কমেছে এই 85.3% থেকে কমে হয়েছে 74%। এবং যদি বিভিন্ন অ্যাসেট ক্লাসের দেখি, এই যে গোল্ড ইটিএফ এখানে দেখতে পাচ্ছেন এর আগের মাসে ছিল 11,647 কোটি, আগের মাসে মানে এই ডিসেম্বর মাসে। এবারে তো যে ডেটা বেরিয়েছে এটা জানুয়ারি মাসের ডেটা, আর এই জানুয়ারি মাসে হয়েছে 24,040 কোটি, 106% জাম্প। তারপরে এই যে হাইব্রিড ফান্ড রয়েছে এখানে 10,755 কোটি থেকে বেড়ে হয়েছে 17,356 কোটি, এটাই 61% বেড়েছে। তারপরে এই ফোকাসড ফান্ড এখানে 47.35% বেড়েছে 1,056 কোটি থেকে বেড়ে 1,556 কোটি। ডেপ্ট ফান্ড এখানে কিন্তু ইনফ্লো দেখা গেছে, এটা দেখতে পাচ্ছেন টার্ন অ্যারাউন্ড স্টোরি, মানে এর আগে ডেপ্ট ফান্ড থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল আর এবারে ইনফ্লো এসেছে। এই ইকুইটি ফান্ড
মানে শেয়ার মার্কেট রিলেটেড যে ফান্ড এখানেই 14% কমেছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটাই 23.42% পড়েছে। মিড ক্যাপ ফান্ড এটাও পড়েছে 24% এবং এই স্মল ক্যাপ ফান্ড এইখানেও যে ইনফ্লো এটাই 23% কমেছে। মানে বুঝতে পারছেন শুধুমাত্র লার্জ ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে এই সোনা বলুন, রূপো বলুন এবং ডেপ্ট ফান্ড এইগুলোতে টাকার যে ইনফ্লো সেগুলো বেড়েছে। আর এটাও একটা ভালো সংকেত দিচ্ছে যে এই মার্কেট থেকে রিটেল যে পার্টিসিপেশন সেটা অনেকটা কমছে। এটা কিন্তু মার্কেটের রিকভারির একটা বড় সিগন্যাল। এরপরে যদি আরো একবার এই নিফটি 50-র কথা বলি, আজকের দিনে এই যে নিফটি 50 তার এক্সপায়ারি ছিল এবং দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এক্সপায়ারিতেও সেরকম বড় কোনো দুর্বলতা দেখা যায়নি এবং আজকের দিনে তো একবার এই 26,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই 25,989 আজকের দিনের হাই এবং লো কত রয়েছে 25,870। মানে সেরকম নিচের দিকের যে বড় মুভমেন্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর হতে পারে এই সপ্তাহে এই যে নিফটি 50 সেটা 26,000 এবং তার সঙ্গে সঙ্গে 26,200 এইগুলোকে ভেঙে উপরে উঠতে পারে। এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো নিফটি 50 এটা কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে। নেক্সট 50 এটাও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে। এই ব্যাংক এটা একদম ফ্ল্যাটিস নেগেটিভ। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.11% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.61%। তারপরে 100, 200, 500 এইগুলো সব 0.20 থেকে 30% কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.30 থেকে প্রায় 0.5% পর্যন্ত বাড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 বেড়েছে 0.41% এবং এই যে স্মল ক্যাপ 100 রয়েছে এটা 0.38% বাড়া রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে এই 208 পয়েন্ট বেড়েছে। আর যদি বিভিন্ন সেক্টরগুলো দেখি, এই নিফটি অটোতে ভালো একটা তেজি দেখা গেছে 1.37%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.20% বেড়েছে। এফএমসিজি, আইটি এগুলো সবই মোটামুটি ভালো পারফর্ম করেছে। তারপরে মিডিয়া এটা 2.40% বেড়েছে। আর এই মিডিয়া সেক্টরে এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই আইপিএল এর যে ব্রডকাস্টিং সেটা করে থাকে এবং এই সময় করে কোম্পানিগুলোর যে রেভিনিউ সেগুলো কিন্তু বাড়তে দেখা যায়। তারপরে মেটাল 0.81% বাড়া রয়েছে। ফার্মা, পিএসইউ ব্যাংক এগুলো সামান্য ডাউন এবং এই প্রাইভেট ব্যাংক এটা কিছুটা বাড়া এবং এই নিফটি রিয়ালটি এটাও এই 0.36% বেড়েছে। এরপরে যদি স্টক স্পেসিফিক কথা বলি, এই ফাইজার লিমিটেড 3.86% বেড়েছে। কোম্পানির নাম্বার এটাও স্ট্রং ছিল, দেখতে পাচ্ছেন হেলদি Q3 নাম্বার। কোম্পানির যে প্রফিট এখানে 11% জাম্প দেখা গেছে ইয়ার অন ইয়ার এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটাও এই 20% বেড়েছে। কোম্পানির এই নেট প্রফিট যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 127 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 141.84 কোটি। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা একটা বড় মাপের অর্ডার পেয়েছে। এইখানে অর্ডারে দেখতে পাচ্ছেন এই যে ভ্যালু এটা কত 455 কোটি এবং এই অর্ডারটা কোম্পানিকে এই সেপ্টেম্বর 24, 2028 মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে একটা কোম্পানি প্রাইজ ইন্ডাস্ট্রিজ, তো এই কোম্পানি কি কাজ করে থাকে? এই কোম্পানি ইথানল সেক্টরে কাজ করে থাকে। এই ইথানল তৈরি করতে গেলে বিভিন্ন জিনিস থেকে ইথানল তৈরি করতে হয়। আখ বলুন, তার সঙ্গে সঙ্গে চাল বলুন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শস্যের দানা রয়েছে সেইখান থেকেও এই যে ইথানল সেটা পাওয়া যায় এবং তার জন্য তো বড় বড় ফ্যাক্টরি, বড় বড় যন্ত্রাংশের প্রয়োজন হয়। তো সেই সবকিছু এই কোম্পানি সাপ্লাই করে থাকে। আর শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, এই কোম্পানি কিন্তু বাইরের অনেক দেশেও ব্যবসা রয়েছে। আজকের দিনে 13.83% বেড়েছে। সেরকম সলিড কোনো নিউজ তো নেই, কিন্তু যদি দেখেন কোম্পানির যে ট্রেডিং ভলিউম সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। এর আগে দেখতে পাচ্ছেন এই 3 লাখ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই 4 লাখ, এরকম এই যে ট্রেডিং ভলিউম সেগুলো তৈরি হতো। এর আগের দিনে ওই 11 লাখ ট্রেডিং ভলিউম তৈরি হয়েছে এবং যদি আজকের দিনে দেখেন প্রায় 4.5 কোটি ট্রেডিং ভলিউম তৈরি হয়ে গেছে। মানে অনেক বড় বাইং এর সঙ্গে সঙ্গে আজকে এই যে তেজি সেটা কিন্তু এসেছে। তো হতে পারে সামনে বড় কোনো খবর চলে আসবে। তারপরে বিএসসি লিমিটেড নাম্বার খুবই স্ট্রং ছিল, 6.26% বেড়েছে এবং আজকের দিনেই দেখতে পাচ্ছেন 52 উইকের হাইও লাগিয়ে দিয়েছে। আজকের দিনের হাই কত 3188.40 এবং 52 উইকের যে হাই এটাও 3188.40 এবং দেখতেই পাচ্ছেন একদম টপ লেভেলে কিন্তু রয়েছে। এই মার্কেটেও আস্তে আস্তে রিকভারি আসছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোতে যে ট্রেডিং সেগুলো আগের থেকে কিছুটা বাড়ছে এবং সেরকম জিনিসই কিন্তু কোম্পানির রেজাল্টেও দেখা যাচ্ছে। কোম্পানির এই প্রফিট এটাই 220 কোটি থেকে বেড়ে হয়েছিল 602 কোটি। আর এই বিএসসির নাম্বারের পরে এই বিএসসি ছাড়া অন্যান্য কোম্পানিগুলোতেও মোটামুটি একটা ভালো র্যালি এসেছে যেগুলো এই মার্কেটের সঙ্গে যুক্ত। তেমনই যদি একটি কোম্পানি দেখি এই জেএম ফাইন্যান্সিয়াল, এখানে দেখতে পাচ্ছেন 7% কাছাকাছি তেজি দেখা গেছে। তারপরে স্যাফায়ার ফুডস 5.51% বাড়া এবং এর সঙ্গে যে কোম্পানিটা মার্জ হবে এই দেববাণী ইন্টারন্যাশনাল, এতেও একই সময় তেজি দেখতে পাবেন, এটাও 3.5% বেড়েছে। তারপরে সান টিভি নেটওয়ার্ক যেটাই নিফটি মিডিয়ার মধ্যে রয়েছে 7.78% বেড়েছে। তো নিউজে এটাই দেখতে পাবেন এই আইপিএল এর ভ্যালুয়েশনের জন্যই কোম্পানির যে শেয়ার সেখানে কিন্তু তেজি দেখা যাচ্ছে। এই আইপিএল ব্রডকাস্টিং এর মাধ্যমে কোম্পানির যে
যে রেভিনিউ সেটা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পাবে। তারপরে অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া 6.22% বেড়েছে এবং মূলত বাজেটের পরে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড ডিলের পরে এই ইএমএস সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো যেমন ডিকসন, তার সঙ্গে সঙ্গে অ্যাম্বার রয়েছে, তারপরে কিনস্টো রয়েছে, এই কোম্পানিগুলোতে তেজি আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির নাম্বারের যদি কথা বলি, কোম্পানির এই কোয়ার্টার 3 যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 128% বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এটা ছিল 37 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 84 কোটি। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও বৃদ্ধি পেয়েছে। এই রেভিনিউ 2133 কোটি থেকে বেড়ে হয়েছে 2943 কোটি। তারপরে এই কুইক কমার্স সেগমেন্টে কাজ করা কোম্পানি যেমন এই সুইগি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ইটার্নাল, এগুলোতে আজকে ভালো একটা তেজি দেখা গেছে। তো মূলত কিছুদিন আগে এই যে ইটার্নাল লিমিটেড এই কোম্পানিতে একজন বড় ইনভেস্টও করেছে। বড় ইনভেস্টর মানে একটা সংস্থা। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে এই কোম্পানি দুটোতে অনেকগুলো ব্লক ডিলও কিন্তু দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইটার্নাল রয়েছে, এটা একটা এআই পাওয়ার্ড হটলাইন সেটা চালু করেছে এই ডেলিভারি পার্টনার অনবোর্ডিং এর জন্য। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড রয়েছে তারা এই ইটার্নাল এবং সুইগির মতো কোম্পানিগুলোতে তাদের যে হোল্ডিং সেগুলো বাড়িয়েও দিয়েছে। এবং এই খবরগুলোর কারণেই এই স্টকগুলোতে তেজি এসেছে। এরপরে ফোর্স মোটর, এখানেও প্রায় 6%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। আর পড়েছে কোনগুলো, যদি পড়া শেয়ারের কথা বলি, প্রথমে আজকে দেখতে পেয়েছেন এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করা কোম্পানিগুলোতে ভালো পরিমাণে একটা পতন এসেছে। তাও যদি কিছু লিস্ট দেখি, দেখতে পাচ্ছেন এই পালস গ্লোবাল 10.14%, এইগুলো সবই টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানি। তারপরে গোকুল দাস দেখতে পাচ্ছেন 8.9% ডাউন হয়েছে। তারপরে ওয়েলস্পুন লিভিং 5.71%, তারপরে ট্রাইডেন্ট এটা 5% পড়েছে। তারপরে অরবিন্দ এটাও 4.88% পড়েছে। তারপরে বর্ধমান টেক্সটাইল রয়েছে, এটাও 4.25% ডাউন। আর কি কারণে আজকে টেক্সটাইল কোম্পানিগুলো পড়লো, গতকালের লাস্ট ভিডিওতে আলোচনাও করে দিয়েছিলাম। কি হয়েছিল, এই আমেরিকা কি করেছে, তারা এই বাংলাদেশের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা সাইন করেছে এবং কত পার্সেন্টেরই বাংলাদেশের উপরে বসিয়েছে 19%, আর আমাদের ইন্ডিয়ার উপর কত 18%। তাহলে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপর ট্যারিফ বেশি, তা সত্ত্বেও ইন্ডিয়ান টেক্সটাইল কোম্পানিগুলো কেন পড়লো? কারণ এই টেক্সটাইল নিয়ে বড় ঘোষণা এসেছে। এই আমেরিকা কি করেছে, এই বাংলাদেশের কিছু টেক্সটাইলের উপর এই যে ট্যারিফ সেটা 0 করে দিয়েছে। তবে তার উপর কিছু শর্তও রয়েছে। কি হতে হবে, বাংলাদেশ যে টেক্সটাইল গুলো শুধুমাত্র আমেরিকার কটন ইউজ করে তৈরি করবে সেগুলোই কিন্তু আমেরিকাতে 0 ট্যারিফে যাবে। এবং দেখতে পাচ্ছেন টেক্সটাইলের দিক থেকে এই যে বাংলাদেশ এই যে এক্সপোর্ট মার্কেট সেটা অনেকটাই বড়। এই চীনের তো অনেকটা বড় মার্কেট শেয়ার 32%, তারপরেই রয়েছে বাংলাদেশ প্রায় 5.5%, আর আমাদের ইন্ডিয়ার কত এই 4.39%। এবং এখানেও অনেকটা ফারাক, যদি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেখেন, এই যে ভ্যালুটা রয়েছে তার সঙ্গে বাংলাদেশের যে ভ্যালু, এখানে প্রায় 30% কিন্তু জাম্প এই বাংলাদেশের দেখা যাবে। মানে আমাদের ইন্ডিয়া এত বড় দেশ হওয়া সত্ত্বেও যতটুকু টেক্সটাইল এক্সপোর্ট করে থাকে এই বাংলাদেশ এত ছোট দেশ হওয়ার পরেও তার থেকে কিন্তু অনেক বেশি টেক্সটাইল এটা এক্সপোর্ট করে থাকে। এবং এইখানে কম্পিটিশনে বাংলাদেশও কিন্তু এগিয়ে থাকবে। তবে শুধুমাত্র এটুকুই নয়, মানে এটুকু তো শুধু দেখা যাচ্ছে যে বাংলাদেশ যদি আমেরিকার কটন ইউজ করে এই টেক্সটাইল তৈরি করে তাহলে সেগুলো আমেরিকাতে 0 ট্যারিফে যাবে এবং সেখানে ইন্ডিয়ার জিনিসগুলো 18% ট্যারিফে যাবে। এবং এর মধ্যে কিন্তু একটা বড় টুইস্ট রয়েছে। কি টুইস্ট, দেখুন বাংলাদেশ এতদিনে কি করতো, যে কটনগুলো কিনে জিনিসপত্র তৈরি করতো তার বেশিরভাগ কটনই কিন্তু তারা ইন্ডিয়া থেকে কিনতো। এবং এখানে দুদিক থেকে ইন্ডিয়ার লস হবে যদি এই আমেরিকাতে 0 ট্যারিফে যায় এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ যদি এই আমেরিকা থেকে কটন কেনে। এবং সেই সব ব্যাপারেই দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ট্রেড মিনিস্টার তাকে কিন্তু অনেক ক্রিটিসিজমের মধ্যে পড়তেও হচ্ছে। তবে একটা জিনিস যদি ভেবে দেখেন, আমাদের ইন্ডিয়ায় বাংলাদেশের অনেকটা কাছেই রয়েছে, মানে একদম বর্ডারে রয়েছে। সেখানে যদি এই বাংলাদেশ আমেরিকা থেকে এই ফাইবার ইম্পোর্ট করে, তাদের যে এই ট্রান্সপোর্টেশন খরচ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা ইতিমধ্যে এই যখন ট্রেড রিলেটেড বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছিল, আমরা অনেক দেশের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিটও করে ফেলেছি। যেমন এই তার মধ্যে সব থেকে বড় ইউরোপিয়ান ইউনিয়নও রয়েছে। তবে এই খবরে আজকের দিনে একটা শর্ট টার্ম ভলিটিলিটি এই টেক্সটাইল কোম্পানিগুলোতে দেখা গেছে। তারপরে র্যামকো সিমেন্ট লিমিটেড 2.47% পড়েছে। এইখানে অনেক ব্রোকার কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ডাউনগ্রেড করেছে এবং তার সঙ্গে সঙ্গে টার্গেট এটাও কাট করেছে। কোম্পানিটার বর্তমানে দাম কত চলছে, 1175 রয়েছে। এবং সেখানে যদি কিছু ব্রোকারের টার্গেট দেখি, এইখানে দেখতে পাচ্ছেন সিএলএসএ এরা এই ডাউনগ্রেড করেছে, আন্ডার পারফর্ম রেটিং দিয়েছে, মানে খারাপ রেটিং। এবং তার সঙ্গে সঙ্গে এই যে টার্গেট প্রাইস সেটা কাট করেছে 890। এবং এই জেব্রিজ এরা হোল্ড রেটিং দিলেও টার্গেট প্রাইস কত দিয়েছে 1045, বর্তমানের দাম কত 1175, এটার থেকে কিন্তু এটাও অনেকটা কম। আর এইসব কিছুর কারণে স্টক কিন্তু পড়েছে। তারপর আরো অনেক কোম্পানি পড়েছে, যেমন পিবি ফিনটেক 1.18% ডাউন হয়েছে, ইক্লাক সার্ভিস এটা 4.60% ডাউন, জ্যোতি সিএনসি পড়েছে প্রায় 4.25%। তারপরে জাইডাস লাইফ সায়েন্স এটাও এই 4%-এর কাছাকাছি ডাউন। তারপরে যদি একটা কোম্পানির ব্যাপারে কথা বলি, এই নবীন ফ্লোরিন শুরুটা কিন্তু অনেকটা গ্যাপ
গ্যাপ আপ ওপেন হয়েছিল, কোম্পানির নাম্বারও খুব স্ট্রং ছিল। এর আগের দিনে ক্লোজ কতই হয়েছিল? এই 6598 এর আগের দিনে ক্লোজ হয়েছিল। আর আজকের ওপেন কত? আজকের ওপেন 6899 এবং তারপরে হাইও লাগিয়েছিল কত? 6965। মানে মোটামুটি এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে প্রায় 400 টাকা পর্যন্ত বেড়েও ছিল। তারপরে কিন্তু বড় সেলিং আসে এবং স্টক পড়েও যায়। তবে আবারও বলবো, কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু খুবই স্ট্রং এসেছে। এরপরে আমাদের ভারত এই যে ক্রিটিক্যাল মিনারেল, এই দিকে ভালো পরিমাণে নজরও দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আজকের দিনেরই খবর, এই ইন্ডিয়া তারা বিভিন্ন দেশের সঙ্গে এই যে ক্রিটিক্যাল মিনারেল রয়েছে সেই ব্যাপারে ডিলের জন্য কথাবার্তাও চালাচ্ছে। বিভিন্ন দেশের নাম সামনে আসছে, যেমন এই ব্রাজিল, তার সঙ্গে সঙ্গে কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, নেদারল্যান্ড রয়েছে। তবে এটা অফিসিয়াল খবর নয়, দেখতে পাচ্ছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা কিন্তু সামনে এসেছে। আর এই সোর্স এটা কারা সামনে রেখেছে? এই রিউটার্স। এবং এদের যে রিপোর্ট সেগুলো কিন্তু বেশিরভাগ সময় সত্যিই হয়। আর এই সেগমেন্টে কোন কোম্পানি কাজ করছে? এই সেগমেন্টে মূলত এই যে জিএমডিসি, এই কোম্পানিটা কাজ করছে। তারপরে একটি কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। যদি কথা বলি, এর আগের দিনে স্টকটা 6000-এর উপরে ট্রেড করছিল। আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে প্রাইস, সেটা অনেকটা পড়ে গেছে, 665-তে নেমে এসেছে। আসলে এই যে স্টকটা সেটা স্প্লিট হয়েছে, মানে 10 ভাগে ভাগ হয়েছে। তারপরে কিন্তু স্টকের যে প্রাইসটা সেটা এত নিচতে দেখাচ্ছে। এরপরে কোয়ার্টার 3 নাম্বার, অনেক কোম্পানি আজকের দিনে তাদের কোয়ার্টার 3 নাম্বার এগুলো পেশ করবে। যদি তাদের মধ্যেও কিছু নাম দেখি, যেমন এই টাইটান রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্রিটানিয়া, আইচার মোটর, তারপরে ফিনোলেক্স এবং মোটামুটি 308খানা কোম্পানি আজকে তাদের নাম্বার পেশ করতে চলেছে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপোলো হসপিটালের নাম দেখা যাচ্ছে, এই জুবিল্যান্ড ফুডওয়ার্কস, তারপরে এই এসকট কুবোটা রয়েছে, তারপরে এই অয়েল ইন্ডিয়া রয়েছে, টোরেন্ট পাওয়ার, তারপরে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, জেডএফ কমার্শিয়াল, এই সিমেন্স রয়েছে, বলরামপুর চিনি রয়েছে, চম্বল ফার্টিলাইজার্স রয়েছে, গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার্স কেমিক্যালস এই কোম্পানি রয়েছে, প্রিন্স পাইপস, তারপরে ফিনোলেক্স কেবিল, কর্ণাটক ব্যাংক। তো এরকম বহু কোম্পানি আজকে তাদের নাম্বার পেশ করবে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি, আজকে 27টা কোম্পানি পজিটিভে বন্ধ হলো এবং 23টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো পজিটিভ এবং কোনগুলো নেগেটিভে বন্ধ হলো, যদি তাদের মধ্যেও দেখতে পাচ্ছেন ইটার্নাল, এটা প্রায় 5%-এর উপরে বেড়েছে। টাটা স্টিল বেড়ে গেছে 2.90%। আর টাটা স্টিলের ব্যাপারে গতকাল একটা খবরও কভার করেছিলাম। এই কোম্পানি স্টিলের প্রাইসের ব্যাপারে কিছু ক্ল্যারিফিকেশন সামনে রেখেছিল। তারপরে ওএনজিসি 1.88% বাড়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে 1.87% এবং বাজাজ অটো এটা 1.79% বেড়েছে। আর পড়া শেয়ারের মধ্যে কোনগুলো রয়েছে, যেগুলো টপ পড়েছে সেগুলো হচ্ছে এইচসিএল টেক 2.03%, তারপরে বাজাজ ফাইন্যান্স 1.82%, ডক্টর রেড্ডি পড়ে গেছে 1.55%, শ্রীরাম ফাইন্যান্স এটা 1.33% ডাউন এবং ভারতী এয়ারটেল এটা পড়েছে 1.31%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোয়ার্টারলি রেজাল্টও আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।